অন্যরা তো তদন্ত করে বের করবে, কিন্তু যারা ঘটাইছে তারা জানে। কিন্তু যখন ঘটাইছে তখন হয়তো তারা চিন্তাই করে নাই যে এই ঘটনার এত বড় ইম্প্যাক্ট হবে। কারণ হাদি, যেটা সে বলে গেল যে হাদি একটা জেনারেশন তৈরি করছিল, এবং সেই জেনারেশনটা এরকম, হাদি ছিল আধিপত্যবাদী। এখন আধিপত্যবাদী বলতে সে কি মিন করছে সেটা আমরা সবাই জানি। পাশাপাশি হাদি কি করছে, ইনকলাব মঞ্চ করছে। হাদি কিন্তু এনসিপিতে যোগ দেয় নাই, ইনকলাব মঞ্চ করছে। ইনকলাব মঞ্চ, এবং সে একটা জেনারেশন তার পক্ষে ছিল। এখন সেটাকে কোন শক্তি কখন কিভাবে নিতে পারে সেগুলো আমাদের বিবেচনার বিষয় থাকতে হবে। হাদির ঘটনা ঘটে যাওয়ার পর এটা রাজনৈতিক কাজে লাগানো হচ্ছে, নাকি তাকে যখন হত্যা করা হয় তখনই রাজনৈতিক উদ্দেশ্য ছিল? দুইটা ব্যাপার। কিন্তু যদি রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করে তাহলে তার উত্থানটা হয়তো পছন্দ হয়নি, এই কারণে তাকে হত্যা করা। আর যদি পরে রাজনৈতিক বিষয় বানানো হয় তাহলে সে মারা যাওয়ার পর সেটাকে ক্যাশ করা। দুইভাবেই সে রাজনৈতিক। এখন আসেন, সে যেহেতু ইনকলাব মঞ্চ করে না, ইতিমধ্যে কিন্তু আপনার একটা পুলিশ রিপোর্ট হয়েছিল এই হাদি হত্যাকে নিয়ে। সেটা গত 15ই জানুয়ারি 2026-এ সাবমিট করা হয়েছিল। সেখানে নারাজি দেওয়া হয়েছে। ইনকলাব মঞ্চের মহাসচিব না সাধারণ সম্পাদক যেই হোক, জুবের নাকি জুবের, সে বোধহয় এটাকে নারাজি দিছে। নারাজি দেওয়ার মানে হচ্ছে এই যে পুলিশ রিপোর্টে যে বয়ানটা দেওয়া হয়েছে আমি তাটা এগ্রি করি না, এই তো। এগ্রি না করার মানে হচ্ছে পুলিশ তো সেখানে একটা ঘটনার বিবরণ দিছে, তাইলে এটা রাজি না হওয়ার মানে এর বাইরে আর একটা ঘটনা আছে। সেই ঘটনা নিশ্চয়ই সে জানে। এই ঘটনাটা ঘটনা না মানে হচ্ছে আমার আর একটা ঘটনা জানতে হবে, তা না হলে পুলিশ যে ঘটনা দিয়ে বলবে সেটাই চূড়ান্ত। কিন্তু যেহেতু নারাজি দেওয়া হয়েছে তাহলে এটা একটা সোর্স যে কি ঘটছিল, এটা একটা সোর্স যে আপনি নারাজি দিছেন, কেন দিলেন, এই ঘটনার আড়ালের ঘটনা কি। আবার আসেন ফয়সাল সাহেব, যে ফয়সাল আসামি যিনি হত্যাকারী বলা হয়, এটা সে বলে গেছে শরীফ ভাই, যে তাকে ধরা হইল মেঘালয় থেকে ক্রস করে, তারপরে তাকে পশ্চিমবঙ্গে, দ্যাট ইজ কলকাতা পর্যন্ত নেওয়া হয়েছে। এখন তার আগে সে 2বার গ্রেপ্তার হয়েছে এবং জামিন পাইছে। সেটা কারণ আওয়ামী ঘটনার লয়ার যারা দাঁড়াইলেই জামিন হবে তারা সেখানে নাই তখন দেশে, তাইলে তার জামিন করানো হয়েছে। যারা জামিন করানো হয়েছে সে যদি শুধু প্রফেশনাল দায়িত্বে কইরা থাকেন সেটা এক কথা, আর যদি সে তো আর্মস সহ, তার বিরুদ্ধে আর্মসের মামলা ছিল, সেই অবস্থায় যদি তারপরেও সে জামিন পেয়ে যায়, সেখানে তো বুঝতে হবে তাহলে কি এই জামিনের পিছনে, কারণ সে একটা ক্ষমতাধর আসামি বোঝা যায়। কেননা উনি যে একজন জার্নালিস্টের কথা বলল, সে ধারাবাহিক বিবরণ দিতেছে এখান থেকে মোটরসাইকেলে কিল করার পর ওই মোটরসাইকেল থুইয়া সিএনজি তুটলো, তারপরে জীব রক্ষিত ছিল, এইভাবে গিয়ে উঠছে, তাহলে বোঝা যায় তাকেও এই মামলার সাথে সম্পৃক্ত করা দরকার। কারণ এত বড় বয়ান সে কীভাবে জানলো, তার গতিবিধি পর্যন্ত সে জানছে। আমরা যেমন লাস্ট সিন অলওয়েজ, যে একজন হত্যাকারীর সাথে লাস্টে কাকে দেখা গেছে, যে অমুকরে দেখা গেছে, আসামি না পাল তারা জিজ্ঞাসাবাদ করা হয়। এটা কেন? এটা পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যেমন দেখবেন যে আমেরিকান সোলজার কোন কোন দেশ আশ্রয় দিচ্ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু ইরান হামলা করতেছে। কেন করতেছে? যে তুই আশ্রয় দিবি কেন? আমি বলছি এটা একটা ক্রিমিনাল থিওরি। সেক্ষেত্রে সেই ফয়সাল সাহেব আসামি কিন্তু ধরা পড়ছে। ধরার পর কিন্তু আমরা আজও তাকে ফেরত আনতে পারি নাই। চেষ্টা চলছে, কূটনৈতিক না ঠিক আছে, আমরা আনতে পারি নাই। না আনতে পাইরা আমরা এই জিনিসটা আনার চেষ্টা চলছিল, আমরা সে জায়গায় সীমিত ছিলাম। কিন্তু এই বিষয়টাকে চট করে আলোচনায় নিয়ে আসলো পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। উনি সম্প্রতি বললেন হাদি হত্যার বিষয়, হাদি হত্যার যে আসামি, ওনার কাছ থেকে আমরা জানলাম মেঘালয় থেকে ঢুকে তারপরে পশ্চিমবঙ্গ, তখন নাকি ভারতের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করেছেন, এবং ফোন করে এমন কথাও বলেছেন যে এইটার বিষয়টা বেশি বাইরে যেতে না যায় খবরটা, এরকম এই ধরনের। এখন প্রশ্ন হচ্ছে যে যেই হত্যাকাণ্ডে ভারতকে জড়াইয়ে ফেললেন ভারতের মুখ্যমন্ত্রী, আমরা কিন্তু জড়াই নেই। ভারতের সাবেক একটা মুখ্যমন্ত্রী জড়াইয়ে ফেলছে, এবং সেই আসামিটা এখন ভারতেই আছে এবং সম্ভবত পশ্চিমবঙ্গেই আছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা কি জড়াবো? তার আগে তো তার দেশের লোকই তাকে জড়াইয়ে দিল। এখন যে প্রশ্নটা আসে, আপনি কি তাহলে জড়াইতেন না, এইদেরকে জড়াতেন না যদি আপনি নির্বাচনে জয়লাভ করতেন? কারণ আপনি তো অনেক আগের থেকেই জানেন, তখন তো বলেননি। নির্বাচনে জয়লাভ করেন নাই কারণের পরে যদি বলে থাকেন তাহলে কি আমরা ধরে নিব যে রাজনীতির যে থিওরি, যে কোনো গভর্নমেন্টকে আনস্টেবল করা, আপনি কি আনস্টেবল পার্ট হিসেবে দেখতেছেন এটাকে?
মানে আপনার যে আমার এখানে যে প্রত্যাবর্তন চুক্তি, আসামি ফেরত দেওয়ার যে চুক্তি আছে, সেই মোতাবেক আপনি কি কখনো কোনো কথা বলছিলেন? আপনার ওই তখন ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি কোনো পদক্ষেপ নিছিলেন? আপনি কি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলোচনা করেছিলেন? করেননি তো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যেই হত্যাটা নিয়ে আমরা আসি, আমরা একটা রিপোর্ট দিছি, সেই রিপোর্টটায় আমরা খুশি না, আমরা নারাজি দিছি। এখন আপনার আসামি আনার চেষ্টা আমরা করতেছি, আনলে জট খুলবে হয়তোবা। কিন্তু আপনি এখন এই মুহূর্তে আমার কাছে এই কথা বলা মানে একটা বললেন বাংলাদেশে উত্তাল হয়ে যাবে। তাহলে আপনাকে উত্তাল করাটা উদ্দেশ্য কিনা? আপনি বললে উত্তাল হয়ে যাবে, কথাটার মানে কি? আপনি দেশে উত্তাল হয়ে যাবে। আপনি যদি সত্যের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, তাহলে তো বহু আগেই আপনার স্টেপ নেওয়া উচিত ছিল যে বাংলাদেশের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি মোতাবেক আসামিটাকে দিয়ে দেওয়া হোক। সেটা তো সেই স্টেপটা আপনি তখন নেননি। এখনও আপনি বলতেছেন অমিত শাহ কী বলছে সেটা বলেননি, বললে পরে উত্তাল হয়ে যাবে। মানে এটাকে আমরা কীভাবে নিব? আসলে আমাদের এই আঞ্চলিক রাজনীতি বলেন, আমার দেশের রাজনীতি বলেন, আমরা সব জায়গায় না আস্থাহীনতার জায়গায়। শরীফ ভাই যেটা বলছিলেন যে মমতা ব্যানার্জির স্ট্যান্ডবাজি, এটা কি সেরকম? আমি তো স্ট্যান্ডবাজি কথাটা তুমি বলছিনি তো, একই কথাটা আমি রিপিট না করে আমি একই জিনিস বললাম যে আপনি তখন বললেন না কেন? বা আমার যে চুক্তি মোতাবেক ফেরত দেওয়ার কথা আমি সেটাও তো স্টেপ নিতে পারতেন। আমরা তো এইসব বিষয়ে আপনার মুখ থেকে কোনো কথা শুনিই নাই, এখন শুনতেছি। এখন যেমন আমার এখানে শুনতেছি যে জামাতের আমির সাহেবের একজন পিএসের নাম পাওয়া গেছে। সেটা কোত্থেকে? ওমর হাদি তার বড় ভাইয়ের ফেসবুকে স্ট্যাটাস থেকে তার নাম পাওয়া গেছে। এই পাশাপাশি এই বার্তাও আছে যে ঢাকা ৮ আসন যেটা ছিল সেইখানে সে নির্বাচনের প্রস্তুতি নিতেছিল এবং তার যে একটা জোয়ার হইতেছিল আমরা দেখতেছিলাম, সেখানে অনেকেই সন্দিহান হয়ে গেছে। কথিত আছে এরকমও যে 2 দল তাকে টানাটানি করতেছিল যে কে তাকে গিয়ে নমিনেশন দিবে। বাট ওটা তো ইনফ্যাক্ট মির্জা আব্বাস সাহেবের সিট, সিট। এবং তারপর যখন এই টানাটানি একটা কথিত, আমরা দালিলিকভাবে বলতে পারবো না, কথিত যখন ছিল, প্রমাণ নেই কিন্তু কথিত ছিল, তা কথিত থাকলে তখন তীর দিয়ে দিল মির্জা আব্বাসের দিকে। উনি নাম বলেন না, আমি বললাম, এবং মির্জা আব্বাস সাহেব তাকে দেখতে গেছিলেন। যত কথাই বলেন মির্জা আব্বাস সাহেব তো কাজটা ভালো করছেন যে একটা লোক হত্যা হয়েছে আমি দেখতে গেছি, কিন্তু আপনারা তাকে দেখতে তো দেনই নাই, উপরন্তু যাচ্ছে তাই ব্যবহার করে তারাই দিচ্ছেন। তাহলে আজকে সেদিন যে মির্জা আব্বাসকে আপনারা করতে চাইছিলেন সেই জায়গাটায় কি আপনারা থাকতে পারলেন? আজকে তো মির্জা আব্বাস ব্যক্তির চেয়ে তো মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তো এটাকে ডাইমেনশন চেঞ্জ করে দিলেন, প্লাস জামাতের আমিরের নাম আসলো। তার মানে কি এটা একটা নতুন দ্বার, অনেকগুলো ডাইমেনশন ওপেন হয়েছে। সুতরাং এটা তদন্ত করা আর সময় সাপেক্ষ হয়ে গেল এবং এটা একটা জটিল জায়গায় চলে গেল। কারণ আপনি এতগুলো ডাইমেনশন, জামাতের আমিরের পাওয়া গেল, ওমর হাদির বড় ভাইয়ের স্ট্যাটাস, এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সব কিছু যদি আপনি মিলান তাহলে বিষয়টা খুব জটিল একটা জায়গায় আমরা চলে গেলাম। আমার কাছে মনে হয় এটা চলতে থাকুক, তদন্ত চলুক, আমাদেরকে সামনের দিকে যাওয়া মিটিংয়ের সিস্টেম আছে। তার মানে এটা আলটিমেটলি আপনি সহজ ভাষায় বললে ডিপ্লোম্যাটিক ফেলিউর। সেটা আমার যোগ্যতা বা অযোগ্যতা, আমাদের একটা ডিপ্লোম্যাটিক রং থিওরি আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটা আমরা দীর্ঘ 50-55 বছর যখন শুনে আসতেছি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমার কাছে মনে হয় না পৃথিবীতে এই কনসেপ্ট আছে। আপনি দেখেন এই যে সকলের সাথে বন্ধুত্ব, এর অর্থ কি? সবার সাথে বন্ধুত্ব। কারোর সাথে শত্রুতা নয় মানেও বন্ধুত্ব। পৃথিবীতে সবার সাথে আপনার বন্ধুত্ব হবে? এই গ্লোবাল ভিলেজ আজকে যে পলিটিক্স, তাতে আপনি কারোর সাথে বন্ধুত্ব হবে না। কেন হবে না? ইটস এ কোশ্চেন অফ ইন্টারেস্ট। আপনি আপনার দেশের স্বার্থ দেখতে হবে, কোনো সন্দেহ নাই। এটা তো কোনো শরীফ ভাই তার স্বার্থ দেখে, আমি আমার স্বার্থ দেখি। কতটুক দেখবো না দেখবো, যেতটুক নিলে আমার সাথে শরীফ ভাইয়ের বিবাদ না হয়, যতটুক শরীফ ভাই আমাকে দিলে পরে তার দেশের লোকজনের জন্য ক্ষতি না হয় বা লোকজন তার উপরে বিরূপ না হয়, এই জায়গাটায় আমরা সেট করতে পারি নাই আজকে পর্যন্ত, যে আমরা সেটেলটা কিভাবে করব। এই যে আপনি বলতেছেন যে বর্ডারে লোক জড়ো করতেছে বাংলাদেশের, আচ্ছা তার আগে আসি যে ভারতের সীমান্ত নিয়ে বাংলাদেশের লড়াই, বাংলাদেশের সাথেই ভারতের সীমান্ত নিয়ে লড়াই হবে, এটাই চূড়ান্ত। কেন হবে আমি বলি। উনি পাকিস্তানের বর্ডার বলছে, চায়নার বর্ডারও আছে, আর বাংলাদেশের বর্ডারটা কোথায়? তার পেটের মধ্যে। অর্থাৎ আপনি কল্পনা করেন যদি ভারত আর বাংলাদেশের ম্যাপটা যদি আমরা একসাথে দেখেন, টোটালটা মিলে যদি একটা হিউম্যান বডি মানে কল্পনা করেন, দেখবেন বাংলাদেশের স্টোমাক। টোটালটা মিলে যদি একটা শার্ট কল্পনা করেন, বাংলাদেশ শার্টের পকেট। আপনি আমাদের বলেন কোনো স্টোমাকের ভিতরে যদি পয়জনাস কিছু হয় তাহলে পুরো বডিটা কলাপস করে। সেজন্য তাদের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। এটা যেমন তাদের কারণ, একইভাবে তাদেরও ভাবা উচিত যে বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই পয়জনাস হয়ে যায় সেটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং বাংলাদেশের ভিতরটা এই বর্ডার ইস্যু নিয়ে হোক আর যেভাবেই হোক, যাতে পয়জনাস না হয়, এটা ভাইস ভার্সা দুইটা দেশের খেয়াল রাখা উচিত। এটা কি শুধুই আমি খেয়াল রাখবো? না,
অত বড় একটা দেশ, তারও খেয়াল রাখা উচিত। এই কারণে বললাম, আবার যদি করেন বর্ডার ক্রস করে আমি পালাবো, ভারত যদি বর্ডার ক্রস করে পালাইতে চায়, সে পাকিস্তান ঢুকবে, সে চায়না ঢুকবে, সে নেপাল ঢুকবে। বাংলাদেশ যদি বর্ডার ক্রস করে ঢুকে, কোথায় ঢুকবে? শুধুই ভারত, শুধুই ভারত, আর এক পাশে পানি। এই তো সেই কারণে আপনি বাংলাদেশের বর্ডার নিয়ে, ভারত বাংলাদেশের বর্ডার নিয়ে খুব চিন্তিত। আমেরিকার পাশে মেক্সিকো থাকে, কানাডা থাকে, তাদের তো প্রবলেম হচ্ছে না। এই যে প্রবলেম হচ্ছে না কেন তাদের, অত বড় একটা পরাশক্তি থাকা সত্ত্বেও আমাদেরকে সেই জায়গাটা রিসার্চ করতে হবে। একইভাবে ভারতেরও গবেষণা করা দরকার যে কানাডা, আমেরিকার পাশে যদি কানাডা মেক্সিকো থাকতে পারে উইথ দেয়ার ফুল সার্বভৌমত্ব নিয়ে, একইভাবে আমার পেটের মধ্যে বাংলাদেশ থাকবে। বাংলাদেশে তাদের লালন পালন করা দরকার, যে এরা যাতে অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে, কারণ এটা যদি পয়জনাস হয় আমার জন্য খুব ক্ষতিকর। সুতরাং ভারতের তো সবচেয়ে বেশি উচিত বাংলাদেশটাকে পাহারা দেওয়া। এবার আসেন বর্ডার থেকে যে লোক পাঠাবেন, সিএএ ওনারা বানাইছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে কাদেরকে পাঠাবেন? বাংলাদেশকে, ভারতের নাগরিক নয় এবং অবৈধভাবে বসবাস করছেন বাংলাদেশি। বাংলাদেশ তো আর ভারতের নাগরিক না। যিনি ভারতের যিনি নাগরিক হয়ে গেছেন, হয়েই গেছেন, তার মানে এখন খুঁজে বের করতে হবে বাংলাদেশি ভারতের নাগরিক নয় এবং অবৈধভাবে বসবাস করতেছেন যে বাংলাদেশি, তাকে। এখন এই প্রশ্নটা আসলো কেন? এতদিন তো আসে নাই এত কঠিনভাবে। এই যে আসলো, ওনারা নিচ্ছেন কেন, সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে। এক, তারপর যদি উনি ডিসাইড করে ফেলেন এইরকম যদি পাওয়া যায়, তাহলে তো ওনার সাথে কি আমি যুদ্ধ করব? কথার কথা বলছি। আপনি যদি ফ্ল্যাগ, এই যে গরুর ব্যবসায়ী হত্যা করতেছেন, এই ক্লাসটা কোনটা? আপনি দেখেন বর্ডার ক্রস করে যাওয়া এবং আসা, এবং ভারতের বর্ডারে, বাংলাদেশের সীমান্তের দিকে ওনার বর্ডারে যাদেরকে জড়ো করা হয়েছে তারা একদম নিম্ন প্রোফাইলের মানুষ। ওখানে নিশ্চয়ই এই আম্বানি পরিবারের কেউ নাই, ওখানে নিশ্চয়ই বড় ব্যবসায়ী সন্তান কেউ নাই। যেগুলো আছে পুয়ার ক্লাস। আবার এই গরু নিয়ে আমরা যাতায়াত যারা করে তারাও পুয়ার ক্লাস। এই ক্লাসটা নিয়ে কি আমরা শুধু রাজনৈতিক পণ্য বানাবো? মানে আলটিমেটলি তো আমরা রাজনীতি করতেছি। আলোচনাটা কিন্তু রাজনৈতিক। আলোচনাটা হাইকমিশনের ডাইকে আমি ধমক দিব, অথবা আলোচনাটা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে, কিন্তু ভিকটিম কারা? একদম লো প্রোফাইল। তাহলে এই যে লো প্রোফাইল, লো প্রোফাইলকে জড়ো করছেন, কিন্তু হাই প্রোফাইল যারা অপরাধী তাদেরকে তো আপনি, আমি সেটাই তো বলতেছি, লো প্রোফাইলকে আমরা ভিকটিম বানাইয়া হাই প্রোফাইলের লোক রাজনীতি করছি। কিন্তু লো প্রোফাইলের লোকগুলা ভিকটিম হচ্ছে কেন সেটাকে আমরা আদৌ ভাবছি? দেশকে ভালোবাসতে হইলে, দেশের জনগণকে ভালোবাসতে হলে এই সমস্ত ফ্ল্যাগ মিটিং নাই, প্রয়োজনে মিটিংয়ের পর মিটিং করতে হবে যে ভাই আমার লোকগুলা মারছো কেন। আর নয়তো এই যদি আমি কৈফিয়ত না নিতে পারি বা বুঝতে না পারি, ভাই তাহলে তো আমি দেখেন, রাজনীতি কোনো মজার জিনিস না। রাজনীতিকে যারা মজার জিনিস মনে করে নেন তাদের ব্যর্থতা সুনিশ্চিত। রাজনীতিকে যিনি মজার জিনিস মনে করবেন, যে আমি আয়েশের সাথে থাকবো, রাজকীয় আয় হবে, আমার চলাফেরার আগে গাড়ি ফ্ল্যাগ থাকবে, গাড়ি পুত 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 করবে, এই সমস্ত, এইটা যদি ভাবেন, তার জন্য ভাই রাজনীতি না। রাজনীতি করতে হলে আপনার গ্লেজ নষ্ট হইতে হবে, রাজনীতি করতে হলে আপনার সিনা টান করে চলতে হবে, রাজনীতি করতে হলে আপনার দেশে যাদেরকে ভিকটিম বানানো হয় তাদেরকে আপনার রক্তের সম্পর্কের ছেলে মেয়ে মনে করতে হবে। তা না হলে ভাই এগুলো আপনার রাজনীতি করবেন এই পণ্য নিয়ে, এগুলো সব পণ্য। সুতরাং আমার কাছে পরিষ্কার কথা, ভারতের সাথে বারবার বসেন, কি চাই আমরা। কারণ আপনি যত বড় রাজনীতিবিদই হন না কেন, আপনার রাজনীতি দেশের লোকের জন্য। গরুচোরও আপনার দেশের লোক, যে লোকটাকে পাঠাই দিতে চায় সেও আপনার দেশের লোক। আপনাকে ভাই বসতে হবে। কীভাবে বসবেন, কেমনে বসবেন, কি গবেষণা করবেন, ভাই এটার সাথে কোনো সার নাই। আর যদি মনে করেন যে না ফ্ল্যাগ মিটিং হবে, শরীফ ভাই বলছে হাইকমিশনে ডাকবো, হ্যাঁ চলমান থাকবে, চলছে তো। জি শরীফ ভাই, আমি আপনার কাছে আসতে চাই। 8 তারিখে বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের একটি মিটিং হওয়ার কথা রয়েছে, আমরা জানি সেই মিটিংটা হবে। এই মিটিংয়ে আসলে সামনে কি বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন বিষয়গুলো আসলে জোরালোভাবে তুলে ধরা উচিত বলে আপনার কাছে মনে হয়, বা আপনার পরামর্শটা কি? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাদের রাজনৈতিক শক্তির নির্দেশনায় প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, এটা বন্ধ হওয়া দরকার। আমাদের এখানে কথায় কথায় গুলি চালানোর যে সংস্কৃতি তারা এস্টাবলিশ করেছে, তীব্রভাবে তার প্রতিবাদ করা দরকার। যদিও সাম্প্রতিক সময়ে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বেশ কতগুলো জায়গায় সাহসিকতার সাথে বিএসএফের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ তার প্রতিবাদ জানাচ্ছে। আমরা সরকারের পক্ষ থেকে দৃঢ়তার সাথে তাদের এই উদ্যোগকে, তাদের এই সাহসিকতাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমরা, রাজাকে ভাই যথার্থ বলেছেন, অনেকগুলো জায়গায় আমরা তাদের পায়ে পাড়াও যেমন দিতে চাই না, আবার আমার আত্মমর্যাদা নিয়েও আমি থাকতে চাই। আমার দেশটার উপরে তাদের
কর্তৃত্ব দেখানোর যে প্রবণতাটা আছে, আবার বিজেপি কিন্তু তার রাজনৈতিক দর্শনের দিক থেকে গরিব বিরোধী। কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম, সে কোরবানির গরু নিয়ে শেষে যে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে যে সমস্ত হিন্দুদের রিপ্রেজেন্ট সে করে তা না, সেখানে একটু পিছিয়ে পড়া জাতপাতে বিভক্ত যে জনগোষ্ঠী আছে, তার মধ্যে যারা পিছিয়ে আছে, দলিত সম্প্রদায়, বিজেপি কিন্তু তাদেরও বিরুদ্ধে। এবং সে যেখানে যেখানে তার সরকার গঠন করেছে ভারতের মধ্যে, প্রত্যেকটি জায়গায় বিজেপি এই যে বিভাজন, এই যে বিন্যাস, এই বিন্যাসটাকে সে অনুসরণ করে। দুর্বলের ক্ষেত্রে সে খুব হ্যাডম দেখায়, কিন্তু সেখানের আদানিকে মাত্র কয়েকদিনের মধ্যে সে বিপুল সুযোগ সুবিধা দিচ্ছে। বড় বড় কর্পোরেট পুঁজিকে সে সুযোগ সুবিধা দিচ্ছে, কারণ সে কর্পোরেট পুঁজির প্রতিনিধিত্ব করে। আপনি ভারতে, পশ্চিমবঙ্গে বলেন, অন্যান্য জায়গাগুলোতে বলেন, কিন্তু তার এই যে পলিটিক্স, সেই পলিটিক্স মারাত্মকভাবে প্রতিরোধের মুখে পড়বে এবং পড়ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম হকারদের পেটে লাথি মেরেছে। আপনি প্রায় প্রতিদিন দেখবেন ভারতের বিভিন্ন জায়গায় গরিব মানুষ, হকাররা বিক্ষোভ করছে ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন যেটা করেছেন, বাংলাদেশ প্রথম, যেটা সরকার বলছে যে বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ বা বাংলাদেশ ফার্স্ট, ওই জায়গাটায় প্রায়োরিটিটা আপনাকে দিতে হবে। এবং এটা কেবলমাত্র দেশীয় মিডিয়ায় আপনি বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন তা না, আমি আমার স্বার্থের জায়গাটাও সেটি দেখতে চাই। আমেরিকার কাছে আপনি তোয়াজ করবেন, আমেরিকার কাছে নতি স্বীকার করবেন, আমেরিকার কাছ থেকে যেভাবে আপনি বাণিজ্য সহ অন্যান্য জায়গায় সুবিধাগুলো দিচ্ছেন, ভারতকে দিবেন। এটা যদি হয়, তাহলে বাংলাদেশ ফার্স্ট এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট আসলে একটা সময়ে মানুষ যে অ্যাপ্রিসিয়েট করেছে, একটা সময় মানুষ এটি নিয়ে প্রশ্ন করবে। আমরা আমাদের যে সীমান্ত, সেই সীমান্ত সুরক্ষা রাখতে হবে। ভারত তার সীমান্তে কি করে, এটা নিয়ে আমাদের মধ্যে যে উদ্বেগ, এই জায়গাটাও আমাদের বিবেচনা করা দরকার, পুনর্বিবেচনা করা দরকার। সে তার এরিয়ার মধ্যে যদি বেড়া দিক, রাস্তা বানায়, সেটা তার ব্যাপার। 50 গজের মধ্যে সে কিন্তু যা খুশি নোম্যান্স ল্যান্ডের বাইরে আমাদের এখানে কিন্তু এক ধরনের একটা প্রচারণা আছে, নোম্যান্স ল্যান্ড, এটা ইন্টারন্যাশনালি স্বীকৃত যে এটা কেউ এখানে কোনো রকমের কোনো স্থাপনা তৈরি বা এই কাজগুলো করতে পারবে না। কিন্তু এর বাইরে সে যদি তার সীমান্তে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়, এটা তো আমারকেও সে হেল্প করছে। জি, আমি শেষ করবো, রাজ্জাকি ভাইকে দিয়ে শেষ করবো। রাজ্জাকি ভাই, আসলে সামনে যে বৈঠক আছে, সেই বৈঠকে কি বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন প্রস্তাবগুলো দেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমি সিম্পল মনে করি ভাই, জিওগ্রাফিক্যাল যে পজিশনটা আমার ভালো পজিশনে নাই আমি। মানে আপনি পৃথিবীতে এরকম দেশ খুব কমই পাবেন যা 3 দিক ঘেরা একটা দেশ। এটা যেভাবেই হোক, আজকে যদি আমি আরও পিছিয়ে যাই, এই বন্টনটাই ঠিক হয় নাই, ওইটা যদি, তো সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমাদের যেটা এখন করণীয় সেটা হলো এই যে ভারত নিয়ে আমাদের ভাবতে হবে। 1 নম্বর, ভারতের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের নিশ্চিত করতে হবে, এবং সেটা অবশ্যই একতরফা নয়, দোতরফা। এটা বলে পিসফুল কোএক্সিস্টেন্সটাকে সার্টেন করতে হবে। আর একটা জিনিস ভাবতে হবে যে ইন্ডিয়া আমার মানে 3 দিকে যেভাবে আছে, তাতে হি মে বি মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড হি মে বি মাই ওয়ার্স্ট এনিমি। এই 2টা জিনিসই মাথায় রেখে আমাদেরকে বসে ডিপ্লোম্যাটিক্যালি, খুব কৌশলগতভাবে বসে, একেবারে ফ্রেন্ডলি বসে, যে ভাই আমরা 2টা দেশ সহাবস্থান করব। আপনারা আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বললেন না, আমার শিক্ষা ব্যবস্থা, আমার কালচার, আমার ধর্মীয় বিষয়, এগুলো নিয়ে কিছু বললেন না। আপনার আভ্যন্তরীণ ব্যাপারে আমি কোনো কথা বলবো না। দ্বিতীয় কথা হলো, আপনার সিকিউরিটি কনসার্ন আছে, নো ডাউট অ্যাবাউট ইট। আপনি আমাকে এনশিওর করেন, আপনার সিকিউরিটি কনসার্ন আমরা দেখব, আপনারাও আমার সিকিউরিটি কনসার্ন দেখবেন। এবং এইভাবে বইসে আমরা, আমার কাছে মনে হয়, একটা সুন্দর শান্তিপূর্ণ আলোচনা করা দরকার। এইটা কনস্ট্যান্ট, এই যে আমাদের সেই স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তির মতো 55 বছর যাবত আমরা সেই বাউন্ডারি নিয়ে লড়াই চলতেছে, এর একটা অবসান দরকার। এবং সেটার জন্য আমি মনে করি বারবার বসা দরকার তাদের সাথে। ভাই, মানুষ তো আমরা সব, মানুষ চেঞ্জ হয় না, কেন হবে না? আজকে আমাদের রাজনীতিবিদরা এক সময় এক একজন কোথায় ছিলেন, আজকে চেঞ্জ হয়েছে না? অনেক রাজনীতিকে তো অনেক মেরুকরণ চেঞ্জ হয়। আমার কাছে মনে হয় সেই জায়গাটায় আমাদের বসা দরকার।